সামনে যেহেতু শবে বরাত চলে আসলো, শবে বরাত স্পেশাল আজকে আমি 4টি ভিন্ন ধরনের হালুয়ার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শবে বরাতে যারা হালুয়া খেতে খুব বেশি পছন্দ করেন বা বিভিন্ন ধরনের হালুয়ার আইটেম ট্রাই করেন, তারা চাইলে আমার এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। একদমই ডিফারেন্ট এবং মজাদার কয়েকটি হালুয়ার রেসিপি। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। গাজরের বরফি বা হালুয়াটা অনেকভাবেই তো খেয়েছেন, তবে আমার এই রেসিপিটি ফলো করে জাস্ট একটিবার তৈরি করে দেখতে পারেন, সবাই না আঙুল চেটে পুটে খাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি 800 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোর উপরে পাতলা স্কিনটাকে আমি পিল করে নিয়েছি, দেন গাজরগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপরে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আমি একদম চিকন গ্রেটারটা এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটেও নিতে পারেন। গ্রেট করার পর গাজরটা ঠিক এরকম কুচি হবে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো গাজরই গ্রেট করে নিচ্ছি। সবগুলি গাজর গ্রেট করার পর আমি এই পরিমাণ গ্রেটেড গাজর পেয়েছি। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। একটু অপেক্ষা করছি ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। এবারে ঘির সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি, চুলার হিটটাকে লোতে রেখে। সর্বোচ্চ 2 মিনিট সময় লাগতে পারে, এর থেকে বেশি সময় লাগবে না। এর মধ্যে দেখতে পারবেন এগুলো রোস্ট হয়ে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে। ঠিক এই মুহূর্তে ঘিটা ঝরিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ ঘি। এবারে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই হালুয়াটা তৈরি করতে ঘিয়ের পরিমাণ একটু বেশিই লাগবে, তাহলে খুবই সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যাবে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, 2টি দারুচিনি এবং 2টি তেজপাতা মাঝ বরাবর একটু ছিঁড়ে দিয়েছি। এই মশলাগুলো ঘিয়ের মধ্যে গাজরটা দেওয়ার আগে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে ভালো হয়, তবে আমার খেয়াল ছিল না, এজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। তবে তাতেও কোনো প্রবলেম নেই, গাজরগুলো ভেজে নিতে নিতে মশলাগুলো থেকেও খুবই সুন্দর ফ্লেভার ছড়াবে। এবারে সময় নিয়ে গাজরটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এছাড়া কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না। অনেকেই বলেন গাজরের হালুয়া খেতে ভালো লাগে না, আসলে এটা ডিপেন্ড করবে আপনি কতটা সময় নিয়ে গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছেন। আমি প্রায় 12 থেকে 14 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেন তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ দুধে গাজরগুলো খুব ভালোভাবে কুকড হয়ে যাবে, তবে আপনারা চাইলে আরও একটু দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্ট ভালো আসবে। আমি পরবর্তীতে গুঁড়া দুধ অ্যাড করব, এই জন্য 1 কাপ দুধই এখানে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো দুধটা পুরোপুরিভাবে টেনে আসা পর্যন্ত। এরই ফাঁকে 2 থেকে 3 বার ঢাকনাটি উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, এছাড়া কিন্তু গাজরটা প্যানে লেগে যাবে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু পুরোপুরিভাবে টেনে এসেছে এবং গাজরগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা কিন্তু আগে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু গাজরগুলো সেদ্ধ হবে না, এজন্য চিনিটা পরে অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। আসলে আমি এই হালুয়াটাকে বরফি আকারে তৈরি করব, যার কারণে বরফির একটা যেন পাক চলে আসে, এজন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে পরিমাপে আরও একটু কম দিতে পারেন যদি বরফির আকারে না কেটে নিতে চান। এমনি থেকে ঝুরঝুরে রাখতে চাইলে চিনির পরিমাপটা আরও একটু কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হয়ে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল, দেখতেই পেয়েছেন। আমি জাল করে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে খুব ভালোভাবে টেনে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এই পর্যায়ে ব্যবহার করছি, তাহলে গুঁড়া দুধটা অনেকটাই দানা দানা হয়ে থাকবে, যার কারণে বরফিটা খেতে খুবই মজা লাগবে। দাঁতের নিচে যখন গুঁড়া দুধের দানাগুলো পড়বে খেতে জাস্ট অমৃত লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
নেড়েচেড়ে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু হালুয়াটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই আঠালো একটি কনসিস্টেন্সি চলে আসছে। এটা থেকে এখন খুবই সহজেই বরফির শেপ তৈরি করা যাবে। আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে একটি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে ট্রেতে আমি ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছি। এবারে গরম থাকা অবস্থাতেই ট্রের মধ্যে হালুয়াটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। উপরটা যেন চারদিক থেকে সমান হয় এভাবে স্প্রেড করে নিতে হবে। এবারে আরও কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। একটি স্প্যাচুলার সাহায্যে উপর থেকে হালকা করে এভাবে চেপে দিব, তাহলে ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার সঙ্গে ভালোভাবে লেগে যাবে আর উঠে আসবে না। এবার এই ট্রেটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এর মধ্যে হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম প্রায় 4 ঘন্টা পর। দেখুন হালুয়াটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আকারে হালুয়াগুলোকে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এছাড়াও আপনারা এই হালুয়াটাকে লাড্ডুর শেপেও তৈরি করতে পারেন। এই তো বরফিটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। সকল মেজারমেন্ট ঠিক রাখলে এরকম বরফি তৈরি করা কিন্তু খুবই ইজি। সামনে যেহেতু শবে বরাত চলে আসছে আর আমাদের হালুয়া বা বরফি ছাড়া শবে বরাত তো চলবেই না। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে এই হালুয়া বা বরফিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। সবাই অনেক বেশি প্রশংসা করবে এবং আপনার কাছে তো রেসিপি জানতে চাইবেই। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। হুবহু মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করব মাত্র 2টি উপকরণে। এত সহজেই যে মতিচুর লাড্ডু তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা তৈরি করতে আপনাদের কোনো ছাঁকনি বা ঝাঁঝরের প্রয়োজন পড়বে না। এই লাড্ডুর জন্য যে মিহিদানাগুলো তৈরি করা হয় সেটা তৈরি করা যায় এত বেশি সহজ, ভিডিওটি না দেখলে আপনারা পুরাই মিস করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা চেলে নেওয়া কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ বেসনের মধ্যে কোনো টুকরো থেকে থাকলে ব্যাটারটি স্মুথ হবে না, আর ব্যাটার স্মুথ না হলে মিহিদানাগুলো তৈরি করতে প্রবলেম হবে। চেলে নেওয়ার পরে দেখুন বেসন থেকে কিন্তু বেশ কিছু লাম্পস বের হয়েছে, এগুলোকে ফেলে দিব। আগেই বলেছি বেসন তৈরি করতে লাগবে মাত্র 2টি উপকরণ, এখানে আর কিছু লাগবে না। এবার এই বেসনের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানিটা যদি পুরোটা একবারে ঢেলে দেয় তাহলে এই বেসনের মিশ্রণের মধ্যে অনেক লাম্পস বা দলা ক্রিয়েট হবে, সেগুলো ভাঙাটা খুবই কষ্টকর। এখানে আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি নিয়েছি। পুরোটা পানি এখানে লাগবে কি না সেটা এখনই বলাটা পসিবল না, পরবর্তীতে ব্যাটার তৈরি হওয়ার পর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে। সো মিশ্রণটাকে এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন মিশ্রণটা অনেকটা ফোম ক্রিয়েট হয়, তাহলে মিহিদানাগুলো খুব ভালো ফুলবে। আর বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট 3 থেকে 4 মিনিট এভাবে কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিলেই দেখা যায় বেসনের মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন বেসনের মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে, সেই সাথে কিন্তু অনেকটাই ফ্লাফি। সো মিশ্রণটা কিন্তু এখনও বেশ ঘন আছে, আরও একটু পাতলা করে নিতে হবে। এজন্য আমি এখানে আবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি একটা পারফেক্ট কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য। আবারও বলছি ধাপ করে পানি বেশি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে করতে আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম পুরোটা পানি কিন্তু এখানে লেগেছে। আপনাদের বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনাদের পানিটা কতটা লাগবে। কারো 1 কাপের থেকে বেশিও লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে কমও লাগতে পারে। কিভাবে বুঝবেন আপনার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা? হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে এভাবে কোটিং করে নিয়ে উপরে উঠালে দেখবেন আঙুল থেকে ব্যাটারটা এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে।
তারপরে দেখুন আঙুলে কিন্তু লেপ্টে রয়েছে খুবই হালকা পরিমাণে, খুব একটা বেশি ঘন না। সো এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। লাড্ডুর মধ্যে দোকানের মধ্যে একটি সুন্দর কালার নিয়ে আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইবারে বেসনের এই ব্যাটারটি আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন পাইপিং ব্যাগের মধ্যে কেন নিয়ে নিচ্ছি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। প্রায় অর্ধেক পরিমাণে ব্যাটার এখানে নিয়ে নিয়েছি। এবারে পাইপিং ব্যাগটা ভালোভাবে মুড়িয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিব। কতটা পরিমাণে কেটে নিব দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি বের হচ্ছে না, খুবই হালকা একটু বের হচ্ছে। সো বুঝতে পারছেন পাইপিং ব্যাগের মাথাটা ঠিক কতটা পরিমাণে কেটে নিতে হবে। এবারে চলে যাচ্ছে আমি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই মিহিদানাগুলো তৈরি করার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু মিহিদানাগুলো ফুলবে না, চ্যাপটা লেগে থাকবে। পাইপিং ব্যাগটা আমি বেশ উপর থেকে ধরেছি, তারপরে এইভাবে ব্যাটারটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই ছিঁড়ে ছিঁড়ে পড়বে, একদমই সুতার মতো পড়বে না। আর ব্যাটারটি আপনারা প্যানের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবেন। আপনি যদি হাতটা এক জায়গায় স্থিরভাবে ধরে থাকেন তাহলে মিহিদানার ফোঁটাগুলো একটির উপর আরেকটি পড়বে, সেক্ষেত্রে মিহিদানাগুলো পারফেক্ট হবে না। এজন্য ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে। যখন পুরো প্যানটা ভরে গিয়েছে তখন আমি মিহিদানা দেওয়াটা স্টপ করে দিয়েছি। এরপরে 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে এই মিহিদানাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু মিহিদানাগুলো আকারে খুবই ছোট, এর থেকে বেশি সময় লাগবে না। আমি এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আরও এক ব্যাচ মিহিদানা আপনাদের ভেজে দেখাচ্ছি। তার আগে তেলটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, দেন তারপরে আবার তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে। এই মিহিদানাগুলো ভেজে নেওয়ার জন্য আপনি চুলার হিট যদি আবার অতিরিক্ত বাড়িয়ে দেন সেক্ষেত্রে মিহিদানা তো ফুলবে ঠিকই, তবে মিহিদানার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে এবং মিহিদানাগুলো অনেক বেশি তেল সোক করে নেবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর চুলার হিট যদি সঠিকভাবে মেইনটেইন করে এই মিহিদানাগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মিহিদানাগুলো খুব একটা বেশি তেল সোক করবে না। প্রথমে এক ব্যাচ ভেজে নিতে একটু প্রবলেম হতে পারে, কারণ তেলের টেম্পারেচারটা আমরা বুঝতে পারি না। তবে পরবর্তীতে চুলার হিট মিডিয়ামে রেখে মিহিদানা ভেজে নেবেন, দেখবেন একদম পারফেক্ট ফুলকো ফুলকো মিহিদানা তৈরি হয়েছে। এইভাবেই আমি সম্পূর্ণ ব্যাটার থেকে এতগুলো মিহিদানা তৈরি করে নিয়েছি। দেখতেই কত সুন্দর লাগছে তাই না, একদম মুক্তার দানার মতো। আর প্রত্যেকটি মিহিদানা এত বেশি গোল ফুলকো হয়েছে, জাস্ট দেখুন। এইবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে। মিহিদানা থেকে কিভাবে লাড্ডু তৈরি করব সেই প্রসেসটা দেখে নিন। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পানি। 3/4 কাপ বলতে বোঝায় 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এই লাড্ডুগুলো তৈরি করার জন্য চিনির শিরাটা পাতলা করা যাবে না, একটি ঘন শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যখন শিরাটা তৈরি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লেবুর রস, তাহলে শিরাটা ক্রিস্টালাইজড হয়ে আসবে না। দোকানের মতো সুন্দর কালার আনার জন্য আমি এই পর্যায়েও এখানে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। শিরাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন শিরার মধ্যে এরকম একটি তারের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা পুরোপুরিভাবে রেডি করা হয়ে গিয়েছে। এইবারে আগে থেকে তৈরি করে রাখা মিহিদানাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে নেড়ে চেড়ে এই শিরার মধ্যে মিহিদানাগুলোকে রান্না করে নিব প্রায় 3 থেকে 4 মিনিট। এর মধ্যেই কিন্তু শিরাটা অনেকটাই টেনে আসবে এবং মিহিদানাগুলো কিছুটা শিরা সোক করে নিবে। যখন দেখবেন মিহিদানাগুলো শিরাটা টেনে নিয়ে ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিহিদানাগুলোকে এই শিরার মধ্যে রান্না করতে থাকবো। রান্না করতে করতে যখন এই শিরাটাও এমন টেনে এসেছে, মিহিদানাগুলো কিছুটা ঝুরঝুরে হয়ে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পানি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে পানিটা এভাবে কেন দিচ্ছি, একবারে দিয়ে দিলেই তো পারতাম। এখানে যদি বেশি পরিমাণে পানি দিয়ে শিরাটা পাতলা করে তৈরি করতাম
তাহলে মিহিদানাগুলো শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিহিদানাগুলো একদম গলে যেত। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে যেন মিহিদানাটা শিরাটা সোক করে নিতে পারে ধীরে ধীরে, তাহলে একদম রসে টইটম্বুর হবে। শিরাটা যখন পুরোপুরিভাবে টেনে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এতে করে লাড্ডুর মধ্যে যেমন ঘিয়ের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, সেই সাথে যখন আমরা লাড্ডুর শেপটা দিয়ে দিব আমাদের হাতের সঙ্গে আর লেগে আসবে না, খুবই ইজিলি শেপটা দেয়া যাবে। লাড্ডু তৈরি করার জন্য এখন আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি। মিহিদানাগুলো দেখুন শিরা খেয়ে কত বেশি রসালো হয়ে আছে। এবারে এগুলো আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কিছুক্ষণ একটু অপেক্ষা করব অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে একটু গরম থাকা অবস্থাতেই আমি লাড্ডুর শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন, তবে দোকানের লাড্ডুগুলোর শেপ যেমনটা হয় আমি ঠিক ওই শেপেই তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুব একটা বেশি কঠিন না, হাতের সাহায্যে এইভাবে চেপে নিলেই দেখতে পারবেন খুবই ইজিলি শেপটা চলে আসছে। দেখলেন তো মতিচুর লাড্ডু তৈরি করা কত বেশি সহজ। সো বাজার থেকে তো চড়া দামে আর কেনার প্রয়োজনই নেই, আপনারা ঘরে 2টি উপকরণে খুবই সহজেই তৈরি করে নিতে পারছেন। মাত্র 1 কাপ বেসন দিয়ে আমার এখানে কিন্তু 1 কেজির কাছাকাছি লাড্ডু তৈরি হয়েছে। আজকে আমি তৈরি করব এমন একটি সন্দেশ অথবা বরফি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই বরফিটা তৈরি করতে ছানা কাটার কোনো ঝামেলা নেই, একদম ইনস্ট্যান্ট তৈরি করা যায় আর খেতে তো খুবই বেশি মজা। আপনারা একবার বানিয়ে খেলে বারবার এই বরফিটাই বানাতে চাইবেন, কারণ তৈরি করা যেমন সহজ খেতে তো আরও বেশি মজা। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা গমের আটাটাও ব্যবহার করতে পারবেন। এবারে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এবং সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। প্রথম দিকে দেখা যাবে ময়দাগুলো দলা বেঁধে রয়েছে, তবে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে নিতে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে এবং ময়দাটা খুব ভালোভাবে ভেজে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার পাবেন। তখন বুঝে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তবে অতিরিক্ত ভেজে আবার ময়দা পুড়ে ফেলানো যাবে না। ভেজে নেওয়া ময়দাটা এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং ওই একই পানে দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এইবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এই শিরাটা পাতলা হবে না, ঘন করেই তৈরি করে নিতে হবে, এজন্য এখানে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পানি ব্যবহার করা হয়েছে। শিরাটা যখন ফুটে উঠেছে ওই মুহূর্তে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যেহেতু আমার এটা ইলেকট্রিক চুলা, চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও কিছুটা হিট রয়ে গেছে, এজন্য কিন্তু শিরাটা ফুটছে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া এবং আগে থেকে ভেজে রাখা ময়দাগুলোও দিয়ে দিলাম। এবারে সব কিছু নেড়ে চেড়ে একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মেশানোটা একটু প্রবলেম মনে হতে পারে, তবে মেশাতে মেশাতে দেখতে পারবেন মিশ্রণটা অনেক বেশি স্মুথ টেক্সচারে চলে আসছে। নেড়ে নিতে নিতে আমার এই মিশ্রণটা একদমই স্মুথ টেক্সচারে চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা কত বেশি সফট হয়েছে এবং প্যানের গা ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মিশ্রণটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণে মিশ্রণ আমি উঠিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, আর বাকি যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফুড কালার দিতে পারেন অথবা ফুড কালারটা টোটালি স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে ফুড কালারটা মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
একটু অপেক্ষা করব অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য, তবে একেবারে আবার ঠান্ডা করা যাবে না। যখন হাতে টাচ করা যাবে তখন এই মিশ্রণটিকে দুইটি ভাগে ভাগ করে দুইটি রোলের শেপ দিয়ে নিচ্ছি। অন্যদিকে যে অর্ধেক সাদা মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটাকেও আমি সমান দুই ভাগে ভাগ করে দুইটি রোল তৈরি করে নিলাম। এবার একটি ক্লিন র্যাপ পেপারের উপর আমি 4টি রোলকে ঠিক এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হবে, সন্দেশটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে। এক সাইড থেকে র্যাপিং পেপারটা মুড়িয়ে আমি রোলটাকে একটু সমান করে নেয়ার চেষ্টা করছি এবং হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে একটু লম্বা করে নেয়ার চেষ্টা করছি। রোলের মাথা দুটোকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে এবার এই রোলটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরই মধ্যে সন্দেশ বা বরফিটা খুব ভালোভাবে সেট হয়ে আসবে, পরবর্তীতে কেটে নিতে সুবিধা হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার এই বরফি বা সন্দেশটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটি নাইফের সাহায্যে সন্দেশটাকে কেটে পিস করে নিচ্ছি। দেখুন সন্দেশের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বাচ্চারা এই সন্দেশগুলো দেখলে তো একদম কাড়াকাড়ি করে খাবে। শুধু বাচ্চারা না, সন্দেশটা অনেক বেশি মজাদার হওয়ার কারণেও বড়রাও কিন্তু খুব মজা করবে। যে কোনো স্পেশাল ওকেশনে আপনি এই বরফিটা তৈরি করে নিতে পারেন, সবার নজর কেড়ে নিবে। সুজি দিয়ে তো অনেক ধরনেরই হালুয়া বা বরফি তৈরি করা যায়, তবে আমার মনে হয় ঝরঝরে এই সুজির হালুয়াটা অনেক কম লোকই খেয়েছে। নতুন টেস্টের এবং ডিফারেন্ট একটি হালুয়া। হয়তো ভাবছেন তৈরি করাটা খুবই বেশি ঝামেলার, তবে একদমই ঝামেলা না, খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ সুজি। এবারে শুকনো খোলাতে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। সুজির হালুয়াটাকে ঝুরঝুরে করার জন্য এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। চুলার হিট লোতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সুজির মধ্যে খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়াচ্ছে। ওই মুহূর্তে সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং ওই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। হালুয়া রান্না করতে তো ঘি ছাড়া চলেই না, তবে এই হালুয়াটা রান্না করতে খুবই অল্প পরিমাণে ঘি লাগে। এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঠবাদাম এবং 10 থেকে 12টি কাজু বাদাম। ঘিয়ের মধ্যে বাদামগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। চুলার হিট লোতে রাখতে হবে যেন পুড়ে না যায়। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ খুব দ্রুত ভাজা হয়, এজন্য এটা পরবর্তীতে ব্যবহার করতে হবে। কিশমিশটাও যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে গেছে। ওই মুহূর্তে আমি ঘি ঝরিয়ে সবগুলো ড্রাই ফ্রুটস উঠিয়ে নিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ এবং 2টি দারুচিনি। ঘিয়ের সঙ্গে এগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা সুজিগুলোকে দিয়ে ঘিয়ের সঙ্গে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, সুজির হালুটাকে ঝুরঝুরে করতে চাইলে এইভাবে ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন হালুয়াটা তত বেশি ঝুরঝুরে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন কমিয়ে বাড়িয়ে, তবে আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। চিনি দেওয়ার পরে আবারও সুজিটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। সুজিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা কালার চলে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গরম দুধ। এখানে অবশ্যই গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটা বেশি ঝুরঝুরে হবে। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি রান্না করে নিতে থাকবো। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে ধীরে ধীরে দেখতে পারবেন সুজিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা ঝুরঝুরে হতে থাকছে।
দুধটা কিন্তু পুরোপুরিভাবেই টেনে গেছে, দেখতে পারছেন। আর এ পর্যায়ে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে রেখেই হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিতে হবে। দেখতেই পারছেন আমার এই হালুয়াটা বেশ অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে করে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে নিতে নিতেই হালুয়াটা একদমই ঝুরঝুরে হয়ে আসবে, এর মধ্যে আর একটি দলাও থাকবে না। আমার হালুয়া রান্নাটা পারফেক্টলি ডান। এবার শুধু সার্ভ করার পালা। হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। আপনাদের দেখিয়েও দিচ্ছি কত বেশি ঝুরঝুরে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আর যারা নরম হালুয়া খেতে লাইক করেন না তারা চাইলে এই হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্ট একটি টেস্ট দিবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হালুয়াটা কত বেশি ঝুরঝুরে হয়েছে জাস্ট দেখুন। হালুয়াটা যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু ঝুরঝুরে হবে। আমি গরম থাকা অবস্থাতেই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।